জুলাইকে সবার গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করব, যাতে কোনো স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির জুলাই পদযাত্রা শুরু, গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধানের দাবি। বাংলাদেশের জনগণকে, ছাত্রদেরকে, শ্রমিকদের সাথে নিয়ে আমরা ঢাকায় ঢুকবো এবং আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। গণহত্যার অপরাধের মামলায় পলাতক শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি। ল্যান্ডেড কোর্ট আমার সময়ের আবেদন মঞ্জুর করেছে এবং আগামী সোমবার দিন ধার্য করেছে। ৬ মাসের জন্য সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার কমিয়েছে সরকার, অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। ইরানের ইউরেনিয়ামের কোনো তথ্য জানেই না IAEA। তেহরানের সাথে কোনো আলোচনার সম্ভাবনা নাকচ করেছেন ট্রাম্প। স্বাগত সংবাদ সংযোগে, সাথে আছি আমি রুবাইয়াত অদিতি। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। দর্শক, শুরুতেই জুলাই অভ্যুত্থানের খবর। ফ্যাসিবাদ নির্মূলের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়া, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেয়াই জুলাই অভ্যুত্থানের মর্মবাণী বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টা কার্যালয়ে জুলাই অভ্যুত্থান স্মরণ উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। প্রতি বছর জুলাই উদযাপন করতে হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আর যেন নতুন করে কোনো স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। বিপ্লবের রক্তের অভ্যুত্থানের আর প্রাপ্তির জুলাই মাস, এর স্মরণে মাসব্যাপী কর্মসূচি নিয়েছে অন্তর্বর্তী সরকার। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে জুলাই ক্যালেন্ডার উন্মোচন করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের মর্মবাণী ছিল ফ্যাসিবাদ বিলোপ ও নতুন বাংলাদেশ গড়ার। তার মন্তব্য, সামনের সময় কঠিন তবে সম্ভাবনাময়। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, এক অমোঘ ডাক, এক জনতার জাগরণ। সেই আন্দোলনের মর্মবাণী ছিল ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া। আর কোনো স্বৈরাচার যেন জাতির ঘাড়ে চাপতে না পারে, সে আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমরা 16 বছর পরে বিরাট বিদ্রোহ ঘোষণা করেছিলাম যে অভ্যুত্থানের মাধ্যমে, এবং যে কারণে অভ্যুত্থান হয়েছিল তাৎক্ষণিক যেটা টার্গেট ছিল সেটা আমরা অর্জন করেছি। কিন্তু তার পেছনেও ছিল একটা বিরাট স্বপ্ন, নতুনভাবে রাষ্ট্র ব্যবস্থা বিনির্মাণ, নতুন বাংলাদেশ বিনির্মাণ। আমরা প্রতি বছর এই সময়কালটা উদযাপন করব, যাতে পরবর্তীতে 16 বছর আমাদের অপেক্ষা করতে না হয় আবার এই অভ্যুত্থান করার জন্য। আমরা প্রতি বছর এটা করব, যাতে কোনো স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলে সেটা তাৎক্ষণিকভাবে আমরা বিনাশ করতে পারি। সেটার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি, 16 বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয়। অভ্যুত্থানে অংশ নেয়া তরুণ তরুণী, নারী পুরুষ সহ সবাইকে স্মরণ করেন প্রফেসর ইউনূস। জুলাইকে গণজাগরণ ও ঐক্যের মাসে পরিণত করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমাদের ঐক্য আবারও সর্বমুখী হোক, অটুট হোক। মোহন ইসলাম, ৭১, ঢাকা।
গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের সমাধিতে শ্রদ্ধার মধ্য দিয়ে শুরু হলো জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি। এই কর্মসূচির খবরাখবর রাখছেন সহকর্মী রাশেদ আনিস, তার সাথে যুক্ত হব এবারে। রাশেদ, এনসিপির কর্মসূচি সম্পর্কে জানাবেন, সবশেষ কি খবর আছে আপনার কাছে? অদিতি, এনসিপি যে গাড়ি বহরটি রয়েছে, যে গাড়ি বহর গাইবান্ধার উদ্দেশ্যে যাচ্ছে, এখন সাদুল্লাপুরে আছে, সেখান থেকে কিন্তু আমরা সরাসরি যুক্ত হয়েছি। কিছুক্ষণ আগে প্রতিটি যে সমস্ত জায়গাগুলোতে বাজার রয়েছে বা জনসমাগম একটু বেশি, সে সমস্ত জায়গাতে কিন্তু এনসিপি যারা নেতারা রয়েছেন, যারা জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা এবং নেতৃত্ব দিয়েছেন, তারা কিন্তু এখানে দাঁড়াচ্ছেন এবং মানুষের সাথে কথা বলছেন। আমরা গাইবান্ধার পথে রয়েছি এবং তারা এই কর্মসূচিটা যেমনটা শুরু হয়েছিল, সেটি কিন্তু যে জুলাই গণ অভ্যুত্থানের যে টার্নিং পয়েন্ট, কোটা সংস্কার আন্দোলন যেই মৃত্যুকে ঘিরে সরকার পতনে আন্দোলনের রূপ নেয়, আবু সাঈদের সমাধিস্থলে কিন্তু তারা শ্রদ্ধা নিবেদন করেন, কবর জিয়ারত করেন এবং শহীদ আবু সাঈদের বাবা মার সাথে কিন্তু তারা কথা বলেছেন। কথা বলার পর আবু সাঈদের বাবা কিন্তু আমাদেরকে বলছিলেন যে তিনি চান 16 জুলাই সরকার যেরকম ঘোষণা দিয়েছিল শহীদ আবু সাঈদ দিবস হোক, সেটি যাতে হয়। নাহিদ কিন্তু বলেছেন যে এই যে কর্মসূচি, সেটি কিন্তু আসলে নতুন বাংলাদেশের বন্দোবস্ত করবে তাদের এই 29 দিনের কর্মসূচি। নাহিদ কিন্তু বলেছেন যে বিচার সংস্কার এবং নতুন সংবিধান প্রণয়নের দাবিতে কিন্তু তারা এই আন্দোলন করছেন, তারা রাজপথে নামছেন এবং আজকের দিনে গাইবান্ধা, রংপুর, পীরগঞ্জ এবং পীরগাছা সহ এই 4টি জায়গায় কর্মসূচি পালন করলেও কাল থেকে কিন্তু প্রতিদিনই 2টি করে জেলা, 2-3টি করে জেলাতে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করবেন। এবং অদিতি, আমরা কিন্তু সাথে আছি জুলাই যে এনসিপি জুলাই পদযাত্রা দেশ গড়তে, সেই কর্মসূচির সাথে, এবং আমরা প্রতিনিয়ত কিন্তু খবর থেকে শুরু করে সেই সমস্ত জিনিসগুলো দিচ্ছি। আক্তার হোসেন কিন্তু বলছিলেন, এনসিপির সদস্য সচিব, যে এই যে আজকে আবু সাঈদের যেই কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে, আবু সাঈদের কবরে মাটি ছুঁয়ে কিন্তু তারা শপথ করেছেন যে তারা নতুন বাংলাদেশ বন্দোবস্ত করার আগে থামবেন না, তারা তাদের সর্বোচ্চ চেষ্টাটা করবেন। এবং আমরা কিন্তু দেখছি যে যেখানেই জনসমাগম, সেখানেই কিন্তু তারা যাচ্ছেন এবং মানুষের সাথে সংযোগ স্থাপন করার চেষ্টা করছেন। কিছুক্ষণ আগে যখন আমি কথা বলছিলাম, তখন কিন্তু সার্জিসের সাথে কথা বলছিলাম, এর মাঝে কিন্তু হাসনাত, নাহিদ, তারা কিন্তু সবাই এসেছেন, তারা তাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছেন। আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা কি নির্বাচন কেন্দ্রিক কোনো রকমের কোনো প্রচারণা কিনা। সার্জিস কিন্তু আমাকে বলেছেন যে না, এটা নির্বাচন কেন্দ্রিক কোনো রকমের কোনো প্রচারণা না। তারা যে জুলাই গণ অভ্যুত্থান করেছেন, এই জুলাইয়ের জন্য তারা অনেক আত্মত্যাগ এবং কষ্ট করতে রাজি আছেন, যে কারণে তাদের যে কর্মসূচিগুলো, সেগুলো কিন্তু সকাল 7টা থেকে শুরু হয়ে রাত 10টা-11টা পর্যন্ত করে থাকছে। এবং তারা কিন্তু প্রতিদিন টানা 29 দিন কিন্তু এই ধরনের কর্মসূচি করবেন। এবং নাহিদ ইসলাম কিন্তু একটি বিষয় বলেছিলেন যে 3 আগস্ট তিনি কিন্তু শহীদ মিনার তিনি কিন্তু শহীদ মিনারে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ কিন্তু সরকারের পক্ষ থেকে পাঠ করা হয়নি দেখে তারা কিন্তু করবেন, সেই বিষয়টিও কিন্তু বলেছেন। এই যে 29 দিনের যাত্রা, সেটি কিন্তু শুরু হয়েছে রংপুরে আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে এবং শেষ হবে গাজীপুর জেলাকে 29 তারিখ গাজীপুর জেলায় অবস্থান কর্মসূচির মাধ্যমে, এবং তারপর কিন্তু তারা ঢাকায় ফিরবেন। অদিতি, আপনার কাছ থেকে আমরা কর্মসূচির সবশেষ খবর জানছিলাম। আপনি আছেন এই পদযাত্রার সাথে, নিশ্চয়ই পরবর্তী আপডেটও আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। দর্শক, এনসিপির কর্মসূচি সম্পর্কে জানিয়ে দিচ্ছিলেন সহকর্মী রাশেদ আনিস। গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের সমাধিতে শ্রদ্ধার মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি। মঙ্গলবার সকালে রংপুরের পীরগঞ্জে আবু সাঈদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে এনসিপির কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো টালবাহানা মানা হবে না। আর আবু সাঈদের পিতা হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি করেন। রংপুরের পীরগঞ্জ থেকে আরো জানাচ্ছেন সহকর্মী রাশেদ আনিস। জুলাইয়ের প্রথম দিনটিতে গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। সকাল 11:30টায় কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় তাদের কর্মসূচির সূচনা।
আবু সাইদের কবরের মাটি ছুঁয়ে এদিন দলটির নেতারা শপথ করেন নতুন বাংলাদেশ গড়ার। আবু সাইদের কবর এমন এক জায়গা যেখানে আমরা দ্রোহের শক্তি পাই। আবু সাইদের কবর এমন এক জায়গা যেখান থেকে গোটা বাংলাদেশকে আমরা বিনির্মাণ করার সুযোগ পাই, শক্তি পাই। আবু সাইদের কবরের পাশে থেকে তার কবরের মাটি ছুঁয়ে আমরা আজকে শপথ করছি, যতদিন পর্যন্ত না নতুন বন্দোবস্তের ভিত্তিতে, মৌলিক সংস্কারের ভিত্তিতে নতুন বাংলাদেশ গঠিত হবে, বৈষম্য বিরোধী বাংলাদেশ গঠিত হবে, বাংলাদেশে সামাজিক ন্যায় বিচার, সাম্য এবং মানবিক মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হবে, ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতার নেতৃত্বে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এই সংগ্রাম অব্যাহত থাকবে। আবু সাইদের মৃত্যুই জুলাই আন্দোলনের টার্নিং পয়েন্ট। তিনি এই লড়াইয়ের অনুপ্রেরণা, বলছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ নিয়ে টালবাহানা শুরু হয়েছে, আমরা স্পষ্টভাবে আমরা হুঁশিয়ারি দিতে চাই, যদি কেউ আপনারা মনে করে থাকেন, যদি সরকার বা অন্য কেউ মনে করে থাকে যে এই যে হাজারো লক্ষ মানুষ যারা রাজপথে নেমে এসেছিল তারা ঘরে ফিরে গিয়েছে, তাহলে আপনারা ভুল ভাবছেন। আমরা আবু সাইদের কবর থেকে ঘোষণা করছি, আমরা বাংলার প্রতিটি পথে প্রান্তরে যাব, আমরা বাংলার ছাত্র জনতা, তরুণ, শ্রমিকদেরকে আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাবো। এবং আমরা ৩রা আগস্ট ঢাকায় আসছি, বাংলাদেশের জনগণকে, ছাত্রদেরকে, শ্রমিকদের সাথে নিয়ে আমরা ঢাকায় ঢুকবো এবং আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। আবু সাইদের বাবার চাওয়া ১৬ জুলাই যেন করা হয় শহীদ আবু সাইদ দিবস। আমার উদ্দেশ্য হলো যে যাই অপরাধী, পুলিশ হোক আর আর্মি হোক, তাদের বিচার আইনের আওতায় আনি বিচার করা উচিত। যে মৃত্যুর কারণে কোটা সংস্কার আন্দোলন রূপ নিয়েছিল সরকার পতনের আন্দোলনে, সেই শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হলো এনসিপির মাসব্যাপী কর্মসূচি। তারা আজকের দিনে গাইবান্ধা সহ একাধিক স্থানে পথসভা এবং পদযাত্রা করবেন। এই কর্মসূচির মধ্য দিয়ে বিচার, মৌলিক সংস্কার ও নতুন সংবিধান প্রণয়ন হবে বলেই বিশ্বাস দলটির নেতাদের। রাশেদ আনিস, ৭১, পীরগঞ্জ, রংপুর। গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে স্মৃতি ফলক নির্মাণ করবে জুলাই স্মৃতি ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী লেফটেন্যান্ট কর্নেল আকবর কামাল জানান, জুলাইয়ের শুরু থেকে আগস্টের ৫ তারিখ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি নিয়েছেন তারা। মাস জুড়ে ফাউন্ডেশন আহতদের সম্মাননা দেবে, একই সাথে শহীদদের স্মরণে ম্যারাথন, প্রদর্শনী ও বৃক্ষরোপণ সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করবে। রাশেদ আনিসের আরও একটি প্রতিবেদন। জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয় ২০২৪ সালের ১০ সেপ্টেম্বর। প্রতিষ্ঠার পর থেকেই জুলাই আগস্ট আন্দোলনে আহতদের স্বাস্থ্যসেবা এবং আহত ও শহীদ পরিবারকে নগদ আর্থিক সহায়তা এবং দীর্ঘমেয়াদী সহায়তা প্রদান করে আসছে সংস্থাটি। মূলত বর্তমানে ৪টি ভিত্তি নিয়ে কাজ করছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। 4টা যে মিশন ওরিয়েন্টেড টাস্ক আমাদের দেওয়া আছে, 4টাকে ঘিরেই এই কার্যক্রম। প্রথমত হচ্ছে আমাদের যারা আহত রয়েছেন তাদের সুচিকিৎসার ব্যবস্থাটা তদারকি করা। দ্বিতীয়ত হচ্ছে সীমিত আর্থিক সহায়তা, জরুরি প্রয়োজনে এটা দেয়া। তৃতীয়ত হচ্ছে যে তাদের পুনর্বাসন, যেটা বাসস্থান, কর্মসংস্থান, ট্রেনিং বা আরও যেসব সহায়তা আছে সেটা করা। 4 নম্বর হচ্ছে এটার যে নলেজ বা স্মৃতি বা লেগেসি, এটাকে সংরক্ষণ করা, মানে প্রজন্ম টু প্রজন্ম এটাকে ক্যারি ফরওয়ার্ড করা। শহীদরা যে যেখানে মারা গেছে সেখানে স্মৃতিফলক নির্মাণের উদ্যোগ চলতি মাস থেকেই নিচ্ছে প্রতিষ্ঠানটি। যে সকল শহীদ যেখানে শহীদ হয়েছে, যে স্পটে, সারা পৃথিবীতে আমি নিজে দেখেছি যে মেমোরিয়ালগুলো কিন্তু খুব স্থান নির্দেশিত কতগুলো জায়গায় থাকে, যে উনি এখানেই শহীদ হয়েছেন, এই জায়গাটায় মানুষ ওখানে থামবে, ওখানে ওই শহীদের ব্যাপারে একটু জানবেন। তো সারা দেশব্যাপী আমাদের যে 834 যারা লিস্টের শহীদ আছেন তাদের স্মৃতির ব্যাপারে একটা স্মৃতি ফলক বা স্তম্ভের মতো ওখানে থাকবে প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়ালি। পুরো জুলাই মাস জুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শহীদ নামে বৃত্তি প্রদান থেকে শুরু করে প্রদর্শনী, ম্যারাথন, বৃক্ষরোপণ সহ একাধিক কর্মসূচি হাতে নিয়েছে ফাউন্ডেশনটি। আমরা একটা ম্যারাথন করব সারা দেশব্যাপী, যাতে মানুষজন এই ম্যারাথনটার মাধ্যমেই জুলাইয়ের বিষয়টাকে তাদের চোখে আসবে। প্রথম থেকেই আমাদের এই দিনে কি হয়েছিল, আজকের দিনে, সেই অনুযায়ী আমাদের যে মিডিয়া এবং ইএসএল যারা আছেন তারা প্রান্তিক লেভেল থেকে এবং সর্বোচ্চ লেভেল থেকে স্টোরিগুলো কালেক্ট করছেন। শহীদ পরিবারের স্টোরি, আহতদের স্টোরি, এগুলো কালেক্ট করছেন এবং এগুলো ওই
জুলাইয়ের প্রথম থেকে এগুলো আমাদের সোশ্যাল মিডিয়াতে প্লাস হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়াতে আমরা শেয়ার করব। আগস্টের ৫ তারিখে ঐতিহাসিক গণ অভ্যুত্থানের দিনটিতে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করবেন প্রধান উপদেষ্টা। একই দিনে গণভবনে জুলাই জাদুঘরের উদ্বোধন করা হবে। রাশেদ আনিস, ৭১, ঢাকা। সকল বাধা অতিক্রম করে জুলাই শহীদদের আত্মত্যাগকে মনে রেখে সামনের দিকে এগিয়ে যেতে আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেন, এই অভ্যুত্থান কোনো নির্দিষ্ট দল নয়, আপামর ছাত্র জনতার অভ্যুত্থান। জুলাইয়ের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রদলের জাতীয় সঙ্গীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে এই আহ্বান জানান তারা। রাত ১২টা শুরু হলো অভ্যুত্থানের মাস জুলাই। প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত কণ্ঠে আওয়াজ উঠল, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এরপর নিভে গেল শহীদ মিনারের আলো, জ্বলল শত শত মোমবাতি, স্মরণে জুলাই অভ্যুত্থানে প্রাণ দেয়া শহীদেরা। রক্তাক্ত জুলাইয়ের বর্ষপূর্তিতে শহীদ মিনারে এ আয়োজন করে ছাত্রদল। অংশ নেয় বিএনপির অন্যান্য সহযোগী সংগঠন ও সিনিয়র নেতারা। কানায় কানায় পূর্ণ পুরো শহীদ মিনার চত্বর। প্রথম প্রহরে অভ্যুত্থানের মাসের কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে শতাধিক শহীদ নেতা কর্মী সমর্থক শহীদ হয়েছে, তাদের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। জুলাই আন্দোলন একদিনে শুরু হয়নি জানিয়ে দলের সিনিয়র নেতারা জানান, এ অভ্যুত্থান কোনো নির্দিষ্ট দলের নয়, আপামর ছাত্র জনতার। সংগ্রামের স্বপ্ন পূরণে ছাত্র সমাজকে অতন্ত্র প্রহরী হিসেবে থাকতে হবে। একদিনে তারা এই আন্দোলন গড়ে তুলেনি, হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে। তারেক রহমান বাংলাদেশে এসে আপনাদের সাথে থেকে নেতৃত্ব দেবেন এবং সেই নেতৃত্বে ইনশাল্লাহ বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শহীদদের আত্মত্যাগকে মনে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। বাধা আসলেও থেমে থাকা যাবে না। এই সংগ্রাম আরো কঠিন, এই সংগ্রাম বাস্তবায়ন করতে হলে আরো বাধা আসবে, কিন্তু সেই বাধাকে তোমাদের ফেলে ফেলে সত্যিকার অর্থেই আমরা একটি স্বাধীন গণতন্ত্র এবং গণতন্ত্রের মূল্যবোধ প্রতিষ্ঠা করব। জুলাইয়ের চেতনা রক্ষায় ছাত্রদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপির সিনিয়র নেতারা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। নিবিড় সাহা, ৭১, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার জুলাই অভ্যুত্থানের চেতনার বাস্তবায়নে ব্যর্থ হয়েছে বলে মনে করে জুলাই ঐক্য। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব থেকে শাহবাগ চত্বর পর্যন্ত ১ জুলাই উপলক্ষে বিক্ষোভ মিছিল করে তারা। পরে শাহবাগ চত্বরে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, শুধুমাত্র ফেসবুক প্রোফাইল লাল করা ছাড়া জুলাইয়ের কোনো চেতনাই উপদেষ্টা পরিষদ ধারণ করে না। বৈষম্যহীন যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিল পুরো দেশ, তা পূরণ হয়নি বলেও মন্তব্য করেন সংগঠনের কর্মীরা। আজকে 1 বছর পার হয়ে যাওয়ার পরেও জুলাই ঘোষণাপত্র আমাদের যে মৌলিক চাওয়া পাওয়া, গণহত্যার বিচার কিছুই করতে পারে নাই, মৌলিক সংস্কার কিছুই করতে পারে নাই। তাহলে এই ইভেন্ট আমরা কি করব? গত 5 দিন ওবায়দুল কাদের একটি ভিডিও বার্তা দেয়, সেই ভিডিও বার্তা দিয়ে বাংলাদেশের কিছু কিছু গণমাধ্যম তার নিউজ প্রচার করে। স্পষ্ট হয়ে বলেছিল আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ এবং আওয়ামী লীগ ভার্চুয়ালি নিষিদ্ধ থাকবে। কিন্তু বাংলাদেশের গণমাধ্যমগুলো ওবায়দুল কাদেরের সেই ভিডিও বার্তা নিয়ে তাদের নেতাকর্মীদের মাধ্যমে পৌঁছে দিচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের অভিযোগ গঠনের আবেদন করেছে প্রসিকিউশন। আজকের এই মামলার বিচার কার্যক্রম সরাসরি বিটিভিতে সম্প্রচার হয়।
পরবর্তী শুনানির তারিখ 7 জুলাই ঠিক করেছে ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ 5টি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই 3 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তবে অভিযোগ গঠনের শুনানিতে আদালতে বক্তব্য দিতে অপারগতা জানান আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের আইনজীবী। অন্যদিকে এই মামলায় শুনানির প্রস্তুতির জন্য 2 সপ্তাহ সময় চান আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন। আদালত তাকে 1 সপ্তাহ সময় মঞ্জুর করে। অসুস্থতার কারণে প্রস্তুতি নিতে না পারায় সময় চান আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন। তিনি আরও বলেন, এই অভিযোগ থেকে শেখ হাসিনার অব্যাহতি চাইবেন। এই মামলার প্রিপারেশন নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ সময় আমি পাই নাই। অনেক সামনে ভলিউম অফ পেপারস আছে, সেই পেপারসগুলি দেখা বোঝা একটু সময়ের ব্যাপার। সেই কারণে এবং ইন দি মিনটাইম আমি একটু অসুস্থ ছিলাম বেশ কয়েকদিন। সব কিছু মিলিয়ে লার্নেড কোর্টের কাছে আমি এই আবেদন করেছি। লার্নেড কোর্ট আমার সময়ের আবেদন মঞ্জুর করেছে এবং আগামী সোমবার দিন ধার্য করেছে। ভিন্ন প্রসঙ্গ, 6 মাসের জন্য সঞ্চয়পত্রে মুনাফার হার কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়, আর আজ থেকেই তা কার্যকর হচ্ছে। নতুন নিয়মে সঞ্চয়পত্রের সর্বোচ্চ সুদহার হবে 11.98% এবং সর্বনিম্ন 9.72%। মুনাফার হার কমানো 5 স্কিমের মধ্যে রয়েছে পরিবার সঞ্চয়পত্র, 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র, পেনশনের সঞ্চয়পত্র এবং পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট বা ডাকঘর সঞ্চয় ব্যাংক মেয়াদি হিসাব। এদিকে 2025-26 অর্থ বছরের বাজেটে করমুক্ত আয় সীমা না বাড়ানো হলে সঞ্চয়পত্রের সুদ হারও কমানোর ফলে উচ্চ মূল্যের বাজারে মধ্যবিত্তের উপর চাপ আরও বাড়ল। রাজধানীর কামরাঙ্গীর চরে মাদক ব্যবসাকে কেন্দ্র করে রকি হত্যা মামলার 2 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ডিসি লালবাগ জসিমউদ্দিন। প্রাথমিক কারণ হিসেবে পুলিশ বলছে, মাদকের ব্যবসার বিরোধ থেকে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে। সিসিটিভির ফুটেজে দেখা যায় 22 জুন রাতে কামরাঙ্গীর চর এলাকায় মোহাম্মদ রকি নামে স্থানীয় এক যুবককে একদল লোক টানা হেঁচড়া করে নিয়ে যাচ্ছে। এরাই কিছু সময় আগে ছুরিকাঘাতে হত্যা করে রকিকে। এই গ্রুপের 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামি আবু তালেব ও আবু বকর সম্পর্কে এরা আপন 2 ভাই। তাদের বাবা দুলাল এই হত্যার সময় স্পটে ছিল। দুলাল সহ বাকিরা পলাতক। এখন পর্যন্ত যেসব তথ্য পেয়েছি সেগুলো পূর্বশত্রুতার কিছুটা বিষয় আছে, আর তাৎক্ষণিকভাবে ওই দিন রাতের কিছু বিষয় আছে। তারা বাদানুবাদ হয়েছিল তাদের মধ্যে দিনের বেলা, আর সেটার প্রেক্ষিতেই তারা তাকে ওই দিন রাতে ছুরিকাঘাত করে হত্যা করে। এই হত্যাকাণ্ডে আমরা ঘটনাস্থলে 5 জনের সম্পৃক্ততা খুঁজে পেয়েছি। কিছু লোক এটার সাথে জড়িত আছে এরকম তথ্য আছে। আমরা এরও 2-3 দিন আগে সন্দিগ্ধ একজনকে আমরা গ্রেফতার করেছিলাম সন্দেহজনকভাবে। তো তার কাছে আমরা কিছু তথ্য পেয়েছি। এখন এই তথ্যগুলো আমরা পরস্পরের সাথে মিলিয়ে দেখছি। কুমিল্লার মুরাদনগরে আলোচিত গৃহবধূ ধর্ষণের ঘটনায় মামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভুক্তভোগী নারী। এই ঘটনায় আদালতের নিষেধাজ্ঞা থাকলেও ধর্ষণ ও মারধরের আরও একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে আরও ক্ষোভ জানিয়েছেন বিভিন্ন নারী সংগঠনের নেত্রীরা। তারা দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এনামুল হকের তথ্য ও ছবিতে প্রতিবেদন। সোমবার আবারও একটি ফেসবুক আইডি থেকে কুমিল্লার মুরাদনগরের ঘটনার নতুন 3 মিনিট 42 সেকেন্ডের ভিডিও ছড়ায়। গত 26শে জুন কুমিল্লার মুরাদনগরে ঘটনাটি ঘটলেও এটি ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ায় শনিবার। পরে হাইকোর্ট ঘটনার সব ভিডিও সরানোর নির্দেশ দেয়। এরপরও নতুন করে ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়াকে বিকৃত মানসিকতা বলছেন নারী নেত্রীরা।
এই লজ্জা কোথায় রাখবে? এটা তো বাংলাদেশের লজ্জা। আমি মনে করি ওয়ার্ল্ডের সব জায়গায় দেখতেছে যে এই ন্যাক্কারজনক ঘটনাগুলি। দ্রুততম সময়ে যদি আমরা এটা বাস্তবায়ন না করতে পারি, কিন্তু আমাদের নারীদের ভবিষ্যৎ আমি যা দেখতেছি যে ভবিষ্যতে খুবই আরো খারাপ অবস্থা হবে। এর আগে কুমিল্লা কয়েকটি ঘটনা ঘটেছে, কিন্তু আপনারা মানে প্রশাসন সবসময় নীরব, রাষ্ট্র সবসময় নীরব। নারীদের উপরে এত অত্যাচার হচ্ছে, এত নির্যাতন হচ্ছে, কিন্তু কোনোটারই আমরা কোনো সুরাহা পাচ্ছি না। এদিকে মঙ্গলবার সকালে ন্যায় বিচার পেতে মামলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভুক্তভোগী ওই নারী। ধর্ষণ ও পর্নোগ্রাফি দুইটি মামলারই বাদী তিনি নিজেই। ন্যায় বিচার পেতে তিনি সবার সহযোগিতাও চেয়েছেন। আমি মামলাটা তুলতাম না, ঠিক আছে, মানে মামলাটা আমার মনে করেন নকুলের পরে বলে তারা বলছে যে মামলাটা তুলে নিলে দেশটা শান্তি হইব, আর যদি মামলা যদি না তোলাস তাইলে এটা জামিন হইব, জামিন হইলে পরে খেতাম তবু ফেরাইব, খেতাম তোরা খেতাম পরে বাড়ি থাকতে পারবি না। এই ঘটনায় পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার হওয়া সুমন, রমজান আলী, আরিফ, অনিক সহ 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড চেয়েছে মামলার তদন্ত কর্মকর্তা। এই ধর্ষণের বিষয়টি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়ানোর কারণে বাদী নিজে আর একটা মামলা করে ওই মামলা 4 জনকে গ্রেফতার করিয়া ক্ষতিপূরণ করি এবং 7 দিনের রিমান্ডের আবেদন করি। আর ধর্ষণে অভিযুক্ত ফজর আলী পুলিশি হেফাজতে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থার উন্নতি হলেই আদালতে নিয়ে রিমান্ড চাওয়া হবে। তদন্তকারী কর্মকর্তাকে রিমান্ডের আবেদন করেছেন। সেই রিমান্ডের আবেদনটি যখনই প্রিন্সিপাল অ্যাকিউজড বর্তমানে কারা হসপিটালে চিকিৎসাধীন আছেন, প্রিন্সিপাল অ্যাকিউজডকে কোর্টে প্রেরণ করার পরই সে রিমান্ড শুনানি হবে মর্মে আমরা আদালত সূত্রে জানতে পেরেছি। প্রচলিত আইনেই বলা আছে, নির্যাতিত নারীর ছবি ও ভিডিও প্রকাশ করা হলে 2 বছরের কারাদণ্ড বা 1 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যাবে। বনশ্রী হালদার, ৭১। দীর্ঘ 23 বছর পর আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে পটুয়াখালী জেলা বিএনপি সম্মেলন। এই সম্মেলন ঘিরে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। সম্মেলনে সভাপতি পদে 2 জন এবং সাধারণ সম্পাদক পদে 6 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে প্রধান অতিথি থাকবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আহসানুল কবির রিপনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। দীর্ঘ 23 বছর পর পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন ঘিরে কাউন্সিলর ও দলীয় নেতা কর্মীদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যানার ফেস্টুনে ভরে গেছে পুরো শহর। এরই মধ্যে যারা নির্বাচনে অংশ নিতে চান তারা মনোনয়ন দাখিল করেছেন। একটা উৎসব উদ্দীপনার মধ্য থেকে আমাদের এই সম্মেলন অনুষ্ঠিত হবে, শান্তিপূর্ণভাবে একটা সম্মেলন হবে এবং সকল ভোটার এবং কাউন্সিলররা আমি বিগত দিনের আমার কর্মকাণ্ড, আমার ত্যাগ, আমার শ্রম এটার উপরে বিশ্লেষণ বিচার করে ইনশাল্লাহ আমাকে অবশ্যই সবাই ভোট দেবে বলে আমি শতভাগ আশাবাদী। আয়োজক কমিটি জানান, এবারের সম্মেলনে 8টি উপজেলা কমিটি, 5টি পৌর কমিটি এবং আহ্বায়ক কমিটি সহ 14টি ইউনিটের প্রায় 1,500 সদস্য তাদের গোপন ভোটের মাধ্যমে জেলার নেতৃত্ব নির্বাচন করবেন। নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা হইয়াছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় আমি দৃঢ় কৃতজ্ঞ। বুধবারের সম্মেলনের প্রথম অধিবেশন সকাল 10টায় শহরের ব্যায়ামাগারে শুরু হবে। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উদ্বোধক হিসেবে থাকবেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল মিন্টু। কাউন্সিলরদের দ্বিতীয় অধিবেশনে ভোট গ্রহণ হবে সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে। ইরানের 400 কেজিরও বেশি ইউরেনিয়াম কোথায় আছে জানে না জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা IAEA। এই তথ্য স্বীকার করেছেন সংস্থাটির মহাপরিচালক। আর ইরানের সাথে কোনো আলোচনা হচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইরানের বিচার বিভাগের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে দেশটিতে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 935 জনে। আরও জানাচ্ছেন চৈতি সরোয়ার। ইরানের পরমাণু স্থাপনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর কোন পথে রয়েছে তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
এরই মধ্যে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ বিষয়ক সংস্থা IAEA স্বীকার করেছে ইরানের 400 কেজিরও বেশি ইউরেনিয়াম কোথায় আছে তারা তা জানে না। কানাডিয়ান টেলিভিশন চ্যানেল CBSকে দেয়া এক সাক্ষাৎকারে IAEA মহাপরিচালক রাফাল গ্রসি ইরান প্রসঙ্গে এসব কথা বলেন। আমরা জানি না ইরানের ইউরেনিয়াম কোথায় আছে। ইসরায়েল ইরান সংঘাতের সময় অন্তত 400 কেজি ইউরেনিয়াম ছিল ইরানের এবং এই ইউরেনিয়ামের বিশুদ্ধতার মাত্রা ছিল 60%। পারমাণবিক বোমা তৈরির জন্য কমপক্ষে 90% বিশুদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয়, আর 60%কে 90% উন্নীত করা কঠিন কোনো ব্যাপার না। এদিকে ইরানকে কোনো কিছু দিচ্ছেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির সাথে কোনো আলোচনাও করছেন না বলেও জানিয়েছেন তিনি। ট্রুথ সোশ্যালে এক পোস্টে আবারও ইরানের পরমাণু স্থাপনাগুলো পুরোপুরি ধ্বংসের দাবি জানিয়ে তিনি এসব কথা বলেন। অন্যদিকে তেহরানের বিরুদ্ধে আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য প্রকৃতপক্ষে দুই দেশের মধ্যে কোনো সমঝোতার উদ্দেশ্য নয়, বরং এটি একটি কৌশলগত প্রচারণার অংশ বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ট্রাম্পের এই বিবৃতি সংলাপ বা সমস্যা সমাধানের পক্ষে এটি গুরুতর অভিব্যক্তি হিসেবে দেখার চেয়ে মনস্তাত্ত্বিক ও মিডিয়া গেমের প্রেক্ষাপটে বেশি দেখা উচিত। ট্রাম্পের ভাষা এবং আচরণ ইঙ্গিত দেয় ওয়াশিংটন এখনও তেহরানের উপর চাপ প্রয়োগের কৌশল থেকে সরে আসার পরিকল্পনা করছে না। এছাড়া জুন মাসে ইসরায়েলের সাথে সংঘাতে মোট নিহতের সংখ্যা নতুন করে প্রকাশ করেছে ইরান। দেশটির বিচার বিভাগের নতুন পরিসংখ্যান অনুযায়ী 12 দিনে ইরানে নিহত হয়েছেন 935 জন। নিহতদের মধ্যে 38 জন শিশু এবং 132 জন নারী আছেন। চৈতি সরওয়ার, 71। গত 2 দশক ধরে আন্তর্জাতিক রাজনীতিতে ইরানের পারমাণবিক কর্মসূচি এক আলোচিত ও বিতর্কিত ইস্যু। তবে আজকের এই সংকটমূলক পরিস্থিতির সূচনা হয়েছিল বহু বছর আগে, এক সময় যখন যুক্তরাষ্ট্র নিজেই ইরানকে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারে সহায়তা করেছিল। এই সহায়তার পেছনে ছিল শান্তির জন্য পরমাণু নামক এক উচ্চাকাঙ্ক্ষী আন্তর্জাতিক উদ্যোগ। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান বাবু। 2003 সালে জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা IAEA প্রকাশ করে যে ইরান গোপনে 18 বছর ধরে একটি পারমাণবিক কর্মসূচি পরিচালনা করছে। এর মধ্যে ছিল একাধিক বৃহৎ ও উন্নত মানের পারমাণবিক স্থাপনা। ইরান যদিও দাবি করেছিল এই কর্মসূচি শান্তিপূর্ণ উদ্দেশ্যে, তবে পশ্চিমা দেশগুলোর সন্দেহ ছিল তেহরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাচ্ছে। এই উত্তপ্ত পরিস্থিতির সূচনা হয়েছিল 1950-এর দশকে, যখন যুক্তরাষ্ট্র নিজেই ইরানকে পারমাণবিক প্রযুক্তি সরবরাহ করেছিল। ইরানের পারমাণবিক কর্মসূচির গোড়াপত্তন ঘটে 1953 সালে, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোয়াইট ডি আইজেনহাওয়ার জাতিসংঘে এক ভাষণে শান্তির জন্য পরমাণু উদ্যোগের প্রস্তাব দেন। তিনি বলেন, পারমাণবিক প্রযুক্তিকে সামরিকের বদলে মানব কল্যাণে ব্যবহারের সুযোগ সৃষ্টি করতে হবে। এর আওতায় 1957 সালে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক সহযোগিতা চুক্তি হয় এবং তেহরানে গবেষণা চুল্লি স্থাপন করা হয়। 1967 সালে যুক্তরাষ্ট্র ইরানকে 5 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি গবেষণা চুল্লি দেয় এবং সঙ্গে দেয় উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম। এর 3 বছর পর অর্থাৎ 1970 সালে ইরান পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি NPT অনুমোদন করে। 1974 সালে গঠিত হয় ইরানের পারমাণবিক শক্তি সংস্থা। ইরান ঘোষণা দেয় আগামী 2 দশকে ইরানে 23টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। কিন্তু এর বড় বাধা ছিল ইরানে প্রয়োজনীয় সংখ্যক দক্ষ পারমাণবিক প্রকৌশলী ও পদার্থবিজ্ঞানী ছিল না। 1979 সালে ইসলামী বিপ্লবের মাধ্যমে আয়াতুল্লাহ খামিনি নেতৃত্বাধীন সরকার গঠিত হয়। প্রথমে তারা পারমাণবিক কর্মসূচিকে সাদা হাতি বা অকার্যকর বলে প্রত্যাখ্যান করে। এক পর্যায়ে 5 থেকে 6 বছর পর্যন্ত এই প্রকল্প পুরোপুরি অচল হয়ে পড়ে। তবে সময়ের সঙ্গে সঙ্গে বিপ্লবী নেতৃত্ব বুঝতে শুরু করে পারমাণবিক প্রযুক্তির কৌশলগত গুরুত্ব। এরপর থেকে তারা গোপনে কর্মসূচি গড়ে তোলে এবং নতুন বিশেষজ্ঞ তৈরি করতে থাকে।
অনেক বিশেষজ্ঞ মনে করেন শান্তির জন্য পরমাণু প্রকল্প এক দ্বৈত ফল বয়ে আনে। একদিকে এটি শান্তিপূর্ণ গবেষণার সুযোগ তৈরি করে, অন্যদিকে এর ছায়াতেই গড়ে ওঠে অস্ত্র তৈরির পথ। মনিরুজ্জামান বাবু, ৭১। কেমন করবেন নয়া ক্যাপ্টেন? পুরো দলকে যেন আগলে রাখলেন কলম্বোতে প্রথম দিনের অনুশীলনে। প্রিয় ফরম্যাট ওয়ানডেতে টাইগারদের জয় নেই সবশেষ ৮ মাস আর ৬ ম্যাচে। মিরাজের কাঁধে চ্যালেঞ্জ দলকে পুরনো ছন্দে ফিরিয়ে আনা। কলম্বো আর প্রেমাদাসা স্টেডিয়ামে কেমন কাটলো নয়া ক্যাপ্টেন মিরাজের দিনটা? শ্রীলঙ্কা থেকে নাহিয়ান বিন জসিমের রিপোর্ট। নেট থেকে একদম শেষ ব্যাটার হিসেবে বেরিয়ে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ, নিউ ক্যাপ্টেন। ক্যাপ্টেন, বেস্ট অফ লাক। সিরিজ জিতবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। মেহেদী হাসান মিরাজ যেটা বললেন, সিরিজ ইনশাল্লাহ আমরা জিতবো। মিরাজের এই জিনিসটাই সবচেয়ে বেশি আসলে ভালো লাগার, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো কঠিন কন্ডিশনেও মিরাজ বিশ্বাস করতে জানেন যে বাংলাদেশ ভালো করতে পারে। কঠিন সেই ম্যাচটা মিরপুরে, যেখানে ভারত অলমোস্ট জিতে যাবে চিন্তা করছিল, সেখান থেকে একাই ম্যাচটা বের করে এনেছিলেন মিরাজ। পাকিস্তানে ২৬ রানে 5টা উইকেট পড়ে যাবার পর সেই রাওয়ালপিন্ডির টেস্টে মিরাজ কিন্তু দারুণ ব্যাটিং করে লিটন দাসকে নিয়ে ম্যাচটা জেতায় বড় একটা ভূমিকা রেখেছিলেন। নিউ ক্যাপ্টেন, তার কাছে আসলে এরকম কিছু জয় সবাই প্রত্যাশা করছে। ক্যাপ্টেন মিরাজের নামের পাশে যুক্ত হওয়া ছোট্ট শব্দটার ওজন অনেক, চাপও বেশ। তবে আপাতত মিরাজ নতুন পরিচয়টা বেশ উপভোগী করছেন। তাসকিনদের মতো টিমমেটরা পিঠ চাপড়ে সাহস দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন সবাই তার সাথেই আছেন। শান্ত মিরাজ, একজন সাবেক আরেকজন বর্তমান। ক্যাপ্টেন্সির ব্যাটনটা হাত বদল হলেও বদলে যায়নি সম্পর্ক। দূরে নয়, ছবির মতোই পাশে থেকেই তাদের ছুটে চলা। একই যে দুই বন্ধুর গন্তব্যটা, দেশের জন্যই দুজনের এই লড়াইটা। প্র্যাকটিসের নয়া কাপ্তানের প্রথম দিন চোখে পড়ার মতো ছিল বেশ কিছু ছবি। শুরুটা টিম মিটিংয়ে, তপ্ত গরমেও আলোচনাটা বেশ লম্বা হলো অন্য দিনের চেয়ে। বার্তাটা দিয়েছেন নয়া ক্যাপ্টেন, সবাই মন দিয়ে শুনেছেন। ওখানেই শেষ না, এরপর শুরু মিরাজের 1-to-1 আলোচনা। কখনো রিশাদকে বুঝিয়ে দিচ্ছেন নিজের ভূমিকা, কখনো তানজিম সাকিবকে দিচ্ছেন টোটকা, আবার কোচিং স্টাফদের সঙ্গেও করেছেন আলোচনা। মিরাজ জানেন দলের সবার সঙ্গে ক্যাপ্টেনের আন্ডারস্ট্যান্ডিং আর ইনভলভমেন্টটা কতটা জরুরি। সব শেষ করে মিরাজ নিজের কাজটাও করেছেন বেশ মন দিয়ে, তড়িঘড়ি করে ছুটে গিয়ে। নেটে বল করেছেন লম্বা সময়, আবার ব্যাট করেছেন মনের মতো করে। নেট থেকে যখন সবাই ড্রেসিং রুমে, তখনও ব্যাট চালাচ্ছিলেন ক্যাপ্টেন। দলের জন্য নিজের জ্বলে ওঠার তৃষ্ণাটা যে মিরাজের বেশ পুরনো। এখন দায়িত্বটা আরও বাড়ল, নিজে পারফর্ম করতে হবে, আবার পুরো দলকে সামনে থেকে নেতৃত্বও দিতে হবে। গুড লাক দ্য ম্যাজিক্যাল মিরাজ। নাহিয়ান বিন জসিম, ৭১, কলম্বো, শ্রীলঙ্কা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।